আসসালামু আলাইকুম। এইচএসসি 24 এবং 25 ব্যাচে তোমরা যারা অ্যাডমিশন পরীক্ষার্থী ছিলা, তো তোমাদের এই গুচ্ছ ভর্তি পরীক্ষার পরে যাদের কোথাওই চান্স হয় না তারা অনেক বেশি ভেঙে পড়ছো যে ভাই এই মুহূর্তে আমরা কি করব, তো আমাদের আসলে আর কোনো অপশন আছে কিনা বা ভালো কোথাও যাওয়ার অপশন আছে কিনা, এটা নিয়ে তোমরা অনেক বেশি আসলে হতাশাগ্রস্ত। তো তোমাদের জাস্ট আমি কিছু রেজাল্ট দেখাই, তো রেজাল্টগুলো দেখে তুমি একটু সিদ্ধান্ত নিবা। ঠিক আছে, দেখো এখানে আমাদের যে ডিসিউ এক্সাম ব্যাচটা আছে ওটার এক্সাম শুরু হয়ে গেছে। তো ওই ব্যাচে আমাদের গত বছর যারা ডিসিউ এক্সাম ব্যাচে ছিল, তো তাদের কিছু রেজাল্ট আমরা তোমার দেখাইছি। দেখো এদের কোথাও চান্স হয় না, এদের যতগুলো পরীক্ষা দিয়েছে এবং এর মধ্যে ম্যাক্সিমাম ছিল সেকেন্ড টাইমার। তোমরা যেমন 24 ব্যাচের সেকেন্ড টাইমার আছে গত বছর, তেমনি 23 ব্যাচের সেকেন্ড টাইমার ছিল। ঠিক আছে, তো ওই যে সেকেন্ড টাইমার যারা ছিল তাদের কোথাওই চান্স হয়েছিল না। লাস্টে এসে দেখো ঢাকা সেন্ট্রালে ওরা কিন্তু অনেক ভালো একটা পজিশন, দেখো এই 536, এরপর 1449, মানে অনেক ভালো পজিশনে কিন্তু চান্স পাইছে। অনেক ভালো ভালো পজিশনে দেখো এখানে কিন্তু চান্স হয়ে গেছে। কেন? কারণ তারা কিন্তু ডেডিকেটেড ছিল, লাস্ট মোমেন্টে এসেও হাল ছাড়ে নাই। যতটুকু গ্যাপ ছিল তাদের সেটাও ভালো করছে। ভালো করে দেখবা সে অন্য যে জায়গায় সুযোগ পাইছে ওখানে একটা ভালো একটা পজিশন চান্স পাইছে। তো এবার দেখো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গত বছর ছিল হচ্ছে প্রস্তাবিত, আর এই বছর কিন্তু বিল পাস হয়ে গেছে। তার মানে এটা এখন বাংলাদেশের একটা পাবলিক বিশ্ববিদ্যালয়। ইভেন শুধু পাবলিক না, এটা কিন্তু স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটি, অর্থাৎ ঢাকা ঢাকা ভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো এটা কিন্তু একটা স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটি, পঞ্চম স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটি। তো তুমি কিন্তু এখানে অবশ্যই ভালো কিছু করতে পারো যদি চান্স পাও ঢাকায় থেকে। তুমি চাইলে এখান থেকে একটা কামব্যাক দিয়ে আসলে 4 বছর পরে তোমাকে দেখবে যে তুমি কোথায় পড়ছো এটা দেখবে না, তোমার একটা ভালো জব আছে কিনা, তোমার আর্নিং সোর্স ভালো কিনা, এই জিনিসগুলো কিন্তু আসলে দেখবে। ঠিক আছে, তো অবশ্যই হীনমন্যতায় না ভেগে তোমার যা সুযোগ আছে সামনে ওই সুযোগটা তুমি ভালো করে কাজে লাগাবা এবং ওখানে বেস্ট একটা এফোর্ট দিয়ে দেবা। ঠিক আছে, তো এই রেজাল্টগুলো দেখো অনেক শিক্ষার্থী কিন্তু ভালো পজিশনে দেখো চান্স পাচ্ছে, অনেক শিক্ষার্থী ভালো পজিশনে কিন্তু তারা এখানে চান্স পাচ্ছে। ঠিক আছে, টপ টপ পজিশনে তারা কিন্তু পড়ে এখন ভালো জায়গাতে পড়তেছে। ওকে, তো এই বিষয়গুলো নিয়ে এটা জাস্ট তোমাকে একটু মোটিভেট করতেছি যে এটা মাথায় রাখবা। ওকে, তো তোমরা যারা কোথাওই চান্স পায় না ঢাকা সেন্ট্রালে কিভাবে একটা সিট নিশ্চিত করবা সেই বিষয়ে আসলে এই ভিডিওতে কথা বলবো, তো ভিডিওটা সময় দেখবা। ওকে, দেখো তোমার যদি কোথাও চান্স নাও হয়ে থাকে তবুও তুমি যদি ঢাকা সেন্ট্রালের জন্য ভালো করে প্রস্তুতি নাও, তোমার ইনশাল্লাহ এখানে চান্স হবে। তো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যারা টপ পজিশনে চান্স পেতে চাও তারা কিভাবে প্রস্তুতি নিবা, আমাদের হাতে কিন্তু আমরা প্রায় 1.5 মাসের মতো সময় পাবো। পরীক্ষাটা তোমাদের জুন মাসের মাঝামাঝি হওয়ার সম্ভাবনা আছে। তো এখানে এপ্রিল মাসের অনেকদিন আছে, মে মাসটা তো পুরাই পাচ্ছ, আবার জুন মাসের মাঝামাঝি সময় তুমি প্রায় 2 মাসের মতো সময় তুমি কিন্তু এই ঢাকা সেন্ট্রালের জন্য নিতে পারবা। তো তোমার যেখানে যেখানে গ্যাপ ছিল বা তোমার যে কারণে চান্সগুলো হয় নাই, তো তুমি যদি সেইগুলো ভালো মতো কাজ করো, এগুলো যদি ইমপ্রুভ করার চেষ্টা করো, নিজের ল্যাকিংস গুলো যদি ইমপ্রুভ করতে পারো, তাহলে দেখবা যে এখানে তুমি শুধুমাত্র চান্স না, তুমি এখানে টপ পজিশন করে এখানকার যে টপ সাবজেক্ট গুলো আছে সেগুলো তুমি কিন্তু ইনশাল্লাহ পড়াশোনা করতে পারবা। ঠিক আছে, তো ঢাকা সেন্ট্রালের যে মান বন্টনটা সেটা তোমরা অনেকেই জানো, সেটা নিয়ে একটু কথা বলি। এরপরে প্রস্তুতি কিভাবে নিবা সেটা তোমাদের আলোচনা করব। দেখো মান বন্টনের ক্ষেত্রে তোমাদের পদার্থ এবং রসায়ন 25-25 করে, তো এখানকার যে 50 মার্ক, এই 50টা এমসিকিউ তোমাদের অবশ্যই দাগাইতে হবে। ঠিক আছে, অর্থাৎ মাস্ট, এটা হচ্ছে মাস্ট, পদার্থ এবং রসায়ন স্কিপ করা যাবে না, এটা হচ্ছে আবশ্যিক অংশ। এরপরে তোমাদের হচ্ছে জীববিজ্ঞান, উচ্চতর গণিত, এরপরে বাংলা, ইংরেজি, এই 4টা বিষয় থাকবে। তো এর মধ্যে যেটা মেইন সাবজেক্ট, তো মেইন সাবজেক্ট তোমাকে অবশ্যই দেখাতে হবে তোমার। ঠিক আছে, মেইন সাবজেক্ট এবং ফোর্থ সাবজেক্ট, এটা নিয়ে তোমরা একটা কনফিউশন আছো। তো মেইন সাবজেক্ট এটা অবশ্যই মাস্ট তোমাকে দাগাতে হবে। ঠিক আছে, মাস্ট দাগাতে হবে। এবং ফোর্থ সাবজেক্ট যেটা আছে সেটা তুমি চাইলে স্কিপ করতে পারো। এখন তোমরা অনেকেই দেখবা যে উচ্চতর গণিত তোমার ফোর্থ সাবজেক্ট ছিল, বাট তোমরা অ্যাডমিশনে সেটা বাদ দিয়েছো, অন্য সাবজেক্ট দেখাচ্ছে, যেমন গুচ্ছতে বা অন্যান্য ভার্সিটিতে তোমার কিন্তু এটা ম্যান্ডেটরি ছিল না। বাট এখানে দেখবা যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তোমাদের ফোর্থ সাবজেক্টটাই শুধুমাত্র তুমি স্কিপ করতে পারবা। তো তোমার যদি গণিত ফোর্থ সাবজেক্ট হয়ে থাকে তুমি এটা স্কিপ করতে পারবা, আদারওয়াইজ তুমি কিন্তু মেইন সাবজেক্টটা এটা স্কিপ করতে পারবে না। তো যাদের গণিত মেইন সাবজেক্ট, তোমার যদি গণিত মেইন সাবজেক্ট হয়ে থাকে তো তোমাকে অবশ্যই ম্যাথ দাগাতেই হবে, ম্যাথ দাগাতে হবে। ম্যাথ না দাগালে তুমি এখানে আলটিমেটলি তোমাকে 25 মার্ক তোমার আগেই বাদ। ঠিক আছে, 25 মার্ক আগেই বাদ। এবং ম্যাথ না দাগালে এখানে কিন্তু তুমি কিন্তু দুইটার মতো সাবজেক্ট পাবা না। তো আমাদের যে স্ট্যাটিস্টিক্স যে সাবজেক্টটা আছে, স্ট্যাটিস্টিক্স, তো এটা পাবা না, এবং ম্যাথ যে সাবজেক্টটা আছে এই দুইটা সাবজেক্ট তুমি পাবা না। ঠিক আছে, তো এই বিষয়টা মাথায় রাখবা, যেহেতু 1.5 থেকে 2 মাসের মতো সময় পাচ্ছ, তো তুমি আসলে এই বিগত বছরের যে প্রশ্নের টাইপগুলো আছে সেগুলো ভালো করে পড়লেও তোমার কিন্তু ম্যাথ অনেকটা কভার হয়ে যাবে। তো ফোর্থ সাবজেক্টের পরিবর্তে তুমি বাংলা অথবা ইংরেজি যেটা ভালো পারো সেটা তুমি দাগাতে পারো। ঠিক আছে, তো এবারে সব প্রস্তুতি নিয়ে যদি আমরা কথা বলি, তো প্রিপারেশনের ক্ষেত্রে কি করবা, তো ফিজিক্সের প্রশ্ন যদি আমরা দেখি, তো ফিজিক্সের ক্ষেত্রে তোমাদের এখানে থিওরি বেস প্রশ্নগুলা, থিওরি প্রশ্নগুলা এবং হচ্ছে ম্যাথ প্রশ্নগুলা দুইটাই কিন্তু আসে। তো গত বছর যদি আমরা দেখি থিওরি এবং সূত্র থেকে প্রায় তোমার হচ্ছে 13 থেকে 14টা প্রশ্ন ছিল। ঠিক আছে, থিওরি প্লাস সূত্র থেকে 13 থেকে 14টার মতো সব প্রশ্ন ছিল, এবং ম্যাথ থেকে তোমাদের প্রায় 11টার মতো প্রশ্ন ছিল। তার মানে দেখতে পাচ্ছ থিওরি প্রশ্নগুলো কিন্তু এখানে বেশি এসে থাকে। তো তুমি যদি ফিজিক্সের ম্যাথমেটিক্যাল পার্টের সমস্যা থাকে
তো তুমি এখানে কি করবা, থিওরি বা এবং সূত্রগুলো যেগুলো আছে এইগুলোতে বেশি করে ফোকাস দিবা, ঠিক আছে। তাহলে তুমি এখানে কি করবা, তোমার জাস্ট দুইটা বই যদি ভালো করে পড়ো, দেখো মেন বইটা তুমি সূত্রগুলো থিওরিগুলো মেন বই পড়বা, এবং পাশাপাশি ঢাকা সেন্ট্রালের যে কোশ্চেন ব্যাংকটা আছে, ঢাকা সেন্ট্রালের যে কোশ্চেন ব্যাংকটা আছে এই কোশ্চেন ব্যাংকটা তুমি পড়বা, এবং তোমার কাছে ভার্সিটি এ ইউনিটের যদি কোশ্চেন ব্যাংকটা থাকে এই দুইটা কোশ্চেন ব্যাংক তুমি সলভ করে পারো, ঠিক আছে। ভার্সিটি এ ইউনিটের কোশ্চেন ব্যাংক এবং ঢাকা সেন্ট্রালের কোশ্চেন ব্যাংকটা তুমি যদি ভালো মতো সলভ করে যাও সবগুলো টপিক, তাহলে দেখবে যে এখান থেকে ম্যাক্সিমাম তোমার দেখবে যে 90% প্রশ্ন তোমার কমন চলে আসছে, ঠিক আছে। 90% প্রশ্ন ইনশাআল্লাহ এখান থেকে কমন চলে আসবে। আর তোমার হাতে যেহেতু এখন সময় আছে, তো তুমি চাইলে কিন্তু সবগুলো টপিক একবার করে রিভিশন দিতে পারবা। ওকে, তো যারা নতুন কোশ্চেন ব্যাংক কিনতে পারছো না বা ঢাকা সেন্ট্রালের জন্য গাইডলাইনের অভাবে ভুগতেছো, তো তুমি চাইলে আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে এক্সাম 2.0 এটাতে এনরোল করতে পারো, কারণ এখানে অলরেডি এক্সাম শুরু হয়ে গেছে, একটা এক্সাম হয়েছে, আজকে দ্বিতীয় এক্সাম। তো এখানে আমরা কি করছি, কোশ্চেন ব্যাংকের পিডিএফ থেকে শুরু করে তোমাদের প্রয়োজনীয় যা যা লাগে, ঠিক আছে, ভার্সিটি ইউনিটের কোশ্চেন ব্যাংক, পাশাপাশি তোমরা কিভাবে প্রস্তুতি নিবা তার একটা সম্পূর্ণ গাইডলাইন আমরা এখানে দিচ্ছি। তো এখানে আমাদের অনেক শিক্ষার্থী এনরোল হয়ে গেছে। তো তুমি যদি ঢাকা সেন্ট্রালকে টার্গেট করে থাকো, যদি তোমার কোথাও এখনো না হয়ে থাকে, একটা রুটিনের মধ্যে থাকতে যাচ্ছ, একটা গাইডলাইনের মধ্যে থাকতে যাচ্ছ, যে কোনো সমস্যা তুমি আমাদের সাথে কানেক্ট করার জন্য তুমি চাইলে এই কোর্সটাতে এনরোল করে ফেলতে পারো, ঠিক আছে। তো অগোছালো প্রিপারেশন থেকে গোছালো প্রিপারেশন নিলে তুমি কিন্তু খুব সহজেই এখানে টপ পজিশনে চান্স পাইতে পারো ইনশাআল্লাহ, ঠিক আছে। তো এটা মাথায় রাখবা। তো এবার কেমিস্ট্রির ক্ষেত্রে যদি আসো, তো কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি যদি মেন বইয়ের যে অনুশীলনের প্রশ্নগুলো আছে, ঠিক আছে, অনুশীলনের যে এমসিকিউ এগুলো তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো তুমি যদি অনুশীলনের এমসিকিউগুলো পড়ে যাও, তো এখান থেকে তুমি অনেক কম পাবা। অনুশীলনের প্রশ্ন করলে দেখবা যে প্রায় তোমার হচ্ছে 18 থেকে 20টা প্রশ্ন কমন চলে আসছে। অনুশীলনের প্রশ্নগুলো তুমি যদি ভালো করে সলভ করে যাও, তাহলে এখান থেকে 18 থেকে 20টার মতো প্রশ্ন, আমরা যদি গত বছরের প্রশ্ন দেখি সেখানে প্রায় এরকম টাইপের প্রশ্ন আসছিল। তো এটার পাশাপাশি তুমি যদি ভার্সিটি এর কোশ্চেন ব্যাংকটা পড়ে যাও, ঠিক আছে, অনুশীলনের প্রশ্ন ব্যাংকটা এবং ভার্সিটি এর যে কোশ্চেন ব্যাংকটা আছে, এটা যদি দুইটা কম্বাইন করে পড়ে যাও, ঢাকা সেন্ট্রালের জন্য দেখবে যে কেমিস্ট্রি তুমি 20+ অ্যান্সার আরামসে করে আসতে পারবা। তো কেমিস্ট্রি পার্টের জন্য জাস্ট অনুশীলনের প্রশ্নগুলো তুমি একটু ভালো করে জোর দিবা, আর ভার্সিটি এর কোশ্চেন ব্যাংকটা জোর দিবা, দেখবে যে ইনশাআল্লাহ অনেক প্রশ্ন তোমার কমন চলে আসবে, ঠিক আছে। তো এইভাবে পড়লে দেখবে যে এই দুইটা বিষয় 50-এর মধ্যে তুমি 40+ আরামসে অ্যান্সার করে আসতে পারবা। আর এই দুইটা সাবজেক্টে তুমি যদি ভালো মার্ক ইনশিওর করতে পারো, বাকি দুইটা সাবজেক্টে তুমি কম মার্ক পেলেও তোমার কিন্তু টপ সাবজেক্ট চলে আসবে, ঠিক আছে। তুমি যদি এখানে 60 থেকে 65 মার্ক পাও, তুমি কিন্তু এখানে আরামসে ভালো সাবজেক্ট পাবা। এবং তোমার যদি 70 মার্ক চলে আসে, 70+, তাহলে তুমি কি করবা, টপ করবা, ঠিক আছে, এখানে টপ করবা। ওকে, তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবা। দেখো, এটা তোমার যে কোনো দুইটা সাবজেক্টে অবশ্যই ভালো করতে হবে। তুমি যদি ফিজিক্স কেমিস্ট্রিতে ভালো করো, অথবা তুমি যদি কেমিস্ট্রি জীববিজ্ঞানে ভালো করো, মানে যে কোনো দুইটা সাবজেক্টে তুমি যদি খুব ভালো করো, বাকি দুইটাতে খারাপ করলে তুমি কিন্তু এখানে টপ সাবজেক্টে পড়াশোনা করতে পারবা, ঠিক আছে। তো তুমি যদি এমন মনে হয় যে আমি ভাই ম্যাথে তো দুর্বল আছি, তো ম্যাথ আমি কি করবো, তো ম্যাথ তুমি যেগুলো পারো সেগুলো পড়ো, আর বাকি যে তিনটা সাবজেক্ট দেখো, এই তিনটাতে কি থাকবে, দেখো 75 মার্ক থাকবে। তো এই যে 75 মার্ক, এখানে তুমি 50 টার্গেট রাখো এবং এখানে তুমি 10+ রাখো, তাহলে কি হচ্ছে, 60+ তোমার মার্ক তো হয়েই গেল। তো একটা সাবজেক্টে তুমি যদি সম্পূর্ণ মানে দুর্বল থাকো, বাকি সাবজেক্টগুলো তুমি যদি ব্যালেন্স করতে পারো, ইনশাআল্লাহ তুমি কিন্তু এখানে টপ করতে পারবা, ঠিক আছে। শুধুমাত্র চান্স না, টপও করতে পারবা। তো তোমাকে এই স্ট্র্যাটেজিগুলো মেনটেন করতে হবে। আর দেখবা যে অনেকে যাদের চান্স হয় না, তাদের মেইন একটা কমন সমস্যা থাকবে যে ভাই পরীক্ষার হলে নার্ভাস হয়ে গেছিলাম, টাইমটা ভালো করে ম্যানেজ করতে পারি নাই, নেগেটিভ মার্কিং খেয়ে গেছে। তো এই সমস্যাগুলো কিন্তু আছে, এবং এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে, ঠিক আছে, 0.25 করে নেগেটিভ মার্কিং আছে। তো তুমি যদি আগে থেকে নেগেটিভ মার্কিং যদি কন্ট্রোল না করো, তাহলে তুমি কিন্তু বিপদে পড়বা। তাহলে এটা কন্ট্রোল করবা কিভাবে, তোমাকে অবশ্যই বাসায় বসে বেশি করে এক্সাম দিতে হবে, ঠিক আছে, বাসায় বসে বসে বেশি বেশি করে এক্সাম দিতে হবে। তো মেইন পরীক্ষার আগে যে যত বেশি এক্সাম দিছে সে কিন্তু অবশ্যই ভালো করবে, কারণ তার এই যে নেগেটিভ মার্কিং, পরীক্ষার হলে যে প্যানিক হওয়া, এটা কিন্তু সে অনেকটাই কাটায় উঠতে পারবে। এটা কি তুমি যদি বেশি বেশি এক্সাম দাও, তো শেষ মুহূর্তে তোমাকে রুটিন ওয়াইজ প্রিপারেশন নেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো তার জন্য তুমি কি করতে পারো, এক্সাম ব্যাচটাতে এনরোল করে ফেলতে পারো। তো আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এটাতে যুক্ত নক দিতে পারো, কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে ডিটেলস দেখেও তুমি ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে। আর এটাতে ক্লাস তুমি দেখবে যে কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস আমি কিন্তু ইউটিউবে দিয়ে দিচ্ছি। তো এরকম ক্লাসগুলো তোমাদের কিন্তু এখানে আপলোড করা হবে। ওকে, এছাড়া পরীক্ষার আগে ম্যারাথন ক্লাসগুলো ইনশাআল্লাহ এখানে পাবো। আর কোশ্চেন ব্যাংকটা অবশ্যই নিউ এডিশন যেটা আছে ওইটাই তোমাদের দেওয়া হবে। তো এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার দরকার নাই। ওকে, আচ্ছা, তো এটা দেখলাম। এবার আমরা যদি জীববিজ্ঞানের ক্ষেত্রে আসি, দেখো আমরা যদি বায়োলজি পার্টের দিকে আসি, তো বায়োলজি পার্টের ক্ষেত্রে তুমি মেন বইটা যদি ভালো করে পড়তে পারো, জীববিজ্ঞান অংশে তুমি যদি বায়োলজি, ঠিক আছে, বায়োলজিতে তুমি যদি ভালো একটা মার্ক এনশিওর করে যাও, তো তোমাকে অবশ্যই মেন বই পড়তে হবে, ঠিক আছে, তোমাকে অবশ্যই মেন বইটা পড়তে হবে। তো মেন বই যদি তুমি ভালো করে পড়তে পারো, তাহলে তুমি একটা মার্ক তুলতে পারবা। আর যদি কারো মেন বই না পড়া থাকে, তো তুমি যে কোনো একটা সহায়ক বই পড়ো, ঠিক আছে, যে কোনো একটা সহায়ক বই পড়ো। সহায়ক বই কোনগুলো, ওই যে বায়োলজি, বিচিত্রা,
বা হচ্ছে ভার্সিটি ক এর যে প্র্যাকটিস বুক, উদ্ভাসের যে প্র্যাকটিস বুক টাইপের যে প্রশ্নগুলো থাকে, অর্থাৎ যে কোনো একটা সহায়ক বই পড়ো যেখানে তোমার বায়োলজির গুরুত্বপূর্ণ এমসিকিউ যেগুলো আছে সেগুলো তোমার দেওয়া আছে। আর পাশাপাশি তুমি কি করো, প্রশ্ন ব্যাংকটা সলভ করো, ঠিক আছে? প্রশ্ন ব্যাংকটা সলভ করে দাও, তাহলে দেখবা যে বায়োলজিতে মোটামুটি অনেকটাই প্রশ্ন চলে আসবে। আর বায়োলজির ক্ষেত্রে ভার্সিটি এ ইউনিটের যে কোশ্চেন ব্যাংকটা আছে এটা পড়লে অনেকগুলা কোশ্চেন কিন্তু কমন চলে আসে, ঠিক আছে? ভার্সিটি এ ইউনিটের যে কোশ্চেন ব্যাংকটা, এটা থেকে অনেক প্রশ্ন কমন চলে আসে। আবার যদি আমরা ম্যাথের ক্ষেত্রে আসি, তো ম্যাথের ক্ষেত্রে দেখবা যে অনেক টাইপ হুবহু চলে আসছে। গত বছর যদি প্রশ্ন দেখো এবং তার আগের বছর যদি 7 কলেজের প্রশ্নগুলো যদি দেখো, সেখান থেকে দেখবা যে অনেক টাইপ কিন্তু কমন চলে আসছে। তো তুমি যদি টাইপ ওয়াইজ কোশ্চেন ব্যাংকটা সলভ করতে পারো, ঠিক আছে? তুমি যদি এখানে টাইপ ওয়াইজ কোশ্চেনগুলো সলভ করতে পারো, টাইপ ওয়াইজ কোশ্চেনগুলো সলভ করে যাও, তাহলে ম্যাথের ক্ষেত্রে তুমি সর্বোচ্চ একটা এফোর্ট দিতে পারবা। এবং ম্যাথের চেষ্টা করবা সবগুলো যে ফর্মুলা আছে সবগুলো ফর্মুলা তুমি খুব ভালো মতো জানার, ঠিক আছে? তো ফর্মুলাগুলো জানলেও দেখবে যে অনেকগুলো প্রশ্ন তোমার ইজিলি সলভ হয়ে যাচ্ছে, ঠিক আছে? অনেকগুলো প্রশ্ন তোমার ইজিলি সলভ হয়ে যাবে, তুমি জাস্ট ফর্মুলাগুলো তুমি যদি জানো। আর কোশ্চেন ব্যাংকের যে টাইপগুলো আছে সেগুলো তুমি যদি সলভ করে যাও, তাহলে বেস্ট একটা প্রিপারেশন তোমার হবে। আর যদি তুমি উদ্ভাসের কোশ্চেন ব্যাংকটা যাও, ভার্সিটি এ ইউনিটের কোশ্চেন ব্যাংকটা, সেখানে কি আছে, টাইপ ওয়াইজ কোশ্চেনগুলো, ঠিক আছে? ঠিক আছে, ভার্সিটি ইউনিটের কোশ্চেন ব্যাংকটাতে টাইপ ওয়াইজ কোশ্চেনগুলো সলভ করা আছে। ওই টাইপ ওয়াইজ কোশ্চেনগুলো সলভ করতে পারলে সবচেয়ে বেটার একটা রেজাল্ট তুমি পাবা। যারা ম্যাথে ভালো করতে চাও তারা একটা টাইপ ওয়াইজ কোশ্চেন ব্যাংকটা ভালো মতো সলভ করো, তাহলে ম্যাথে তুমি সর্বোচ্চ মার্ক ইনশিওর করতে পারবে। এখানে ম্যাথে দেখবা যে প্রশ্ন বেশি মডারেশন হবে না ম্যাথের ক্ষেত্রে। ম্যাথের ক্ষেত্রে বিগত বছরগুলোতে যে কোনো একটা জায়গাতে আসছে, বিভিন্ন বোর্ডে আসছে বা বিভিন্ন ভার্সিটিতে আসছে, ওই প্রশ্নটাই একটু চেঞ্জ করে দিয়ে দেয়। মানে প্রশ্ন তুমি হুবহু মানসহ দেখবে যে ম্যাথের প্রশ্ন কপি করে দেয়, ঠিক আছে? সবচেয়ে বেশি কমন আসে ম্যাথের যে প্রশ্নটা সেটা। তো তুমি যদি ম্যাথের কোশ্চেন ব্যাংকটা টাইপ ওয়াইজ সলভ করতে পারো, তাহলে দেখবা খুব ভালো করবা। তো আমরা যে কোশ্চেন ব্যাংকটা এখানে দিছি এটা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক। তো তুমি খুব সহজেই একটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো অ্যানালাইসিস করে পড়াশোনা করতে পারবা। তো এটা তোমাদের জন্য যতটুকু ভালো হয় সেটা কিন্তু আমি তোমাদের করার চেষ্টা করছি, ঠিক আছে? তো এখানে এক্সামগুলো কিন্তু চ্যাপ্টার ওয়াইজ এক্সাম হচ্ছে। প্রশ্ন ব্যাংকটা আমরা চ্যাপ্টার ওয়াইজ দিছি যেন তোমরা খুব সহজেই প্রিপারেশন নিয়ে একটা ভালো প্রস্তুতি নিতে পারো, ঠিক আছে? তো একা একা প্রস্তুতি নেওয়া আর যদি একজন মেন্টরের গাইডলাইনে তুমি থেকে প্রস্তুতি দাও, তোমার প্রস্তুতি নেওয়াটা কিন্তু অনেক সহজ হয়ে যায়। বা তুমি যে কোনো সময় হতাশা ভুগতেছো, তোমার প্রবলেম ফেস করতেছো, তখন যদি একজন বড় ভাই হিসেবে তুমি যদি একজনকে সাপোর্ট দেওয়ার মতো পাও, সেটাও তোমাকে কিন্তু তোমার জন্য ব্লেজিং লাস্ট মোমেন্টে। তো এই সার্ভিসগুলো তুমি কিন্তু মাত্র 250 টাকা দিয়েই এখানে পেয়ে যাচ্ছ। তো যারা কোর্সটাতে এনরোল করো নাই, দ্রুত এনরোল করে ফেলবা। আর কোশ্চেন ব্যাংকের ক্ষেত্রে কিভাবে পড়বা, যেটা আমি বললাম, টাইপ ওয়াইজ এবং অধ্যায় ভিত্তিক প্রিপারেশনগুলো এখন ভালো করে নিবা। প্রত্যেকটা টপিক তুমি এখন রিভিশন দিবা। আর মেইন এক্সামের আগে তুমি কিছু শর্ট নোট তৈরি করবা বা ইম্পর্টেন্ট টপিকগুলো অ্যানালাইসিস করে রাখবা। ওই ইম্পর্টেন্ট টপিকগুলো তুমি মেইন পরীক্ষার আগে পড়বা। আর এখন কি করো, সবগুলা যে টপিক আছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির ক্ষেত্রে সবগুলো টপিকে একটু চোখ বুলায় যাও, ঠিক আছে? একটু চোখ বুলায় যাও। আর মেইন এক্সামের আগে অল্প কয়েকদিন আগে যখন 10 থেকে 15 দিন সময় থাকবে রিভিশনের জন্য, তো রিভিশনের সময়টা তুমি কি করবা, জাস্ট ইম্পর্টেন্ট টপিকগুলোতে ফোকাস করবা। আর এখন সবগুলো টপিক বারবার পড়ে ফেলো। আর ঢাকা সেন্ট্রালের কোশ্চেন ব্যাংকটা, ভার্সিটি কয়েন্টের কোশ্চেন ব্যাংকটা, দুইটা যদি খুব ভালো মতো পড়তে পারো তাহলে খুব একটা ভালো করতে পারবা। আর কেমিস্ট্রির ক্ষেত্রে অবশ্যই অনুশীলনের যে প্রশ্নগুলো আছে সেগুলো যদি সলভ করতে পারো, এখান থেকে তুমি মোস্ট প্রশ্নগুলা ইনশাল্লাহ কমন পেয়ে যাবা, ঠিক আছে? তো ওভারঅল প্রস্তুতি তুমি যদি এভাবে নিতে পারো এবং মেন যে আগে যে পরীক্ষাগুলো তুমি দিছো, এই পরীক্ষার যে ভুলগুলো তোমার ছিল সেগুলো তুমি যদি ঠিক করতে পারো, ইমপ্রুভ করতে পারো, তুমি ঢাকা সেন্টারে টপ করবা। আমি লিখে দিচ্ছি, তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ইনশাল্লাহ টপ করবা, ঠিক আছে? তো কে কি বললো, তোমাকে এখন অনেক কথা শোনাবে মানুষজন, এগুলোতে কান দিবা না। তোমার যে সামনে ফোকাসটা আছে, তোমার যে সামনে যে গোলটা আছে, এটার দিকে তুমি ছুটে যাবা, ঠিক আছে? তো এখানেও ভালো করবা, ভালো করে 4 বছর থাকবা। 4 বছর পরে জব মার্কেটে তুমি যখন ঢুকবা, ইনশাল্লাহ একটা ভালো অপরচুনিটি পাবা, যদি তোমার নিজের মধ্যে স্কিল থাকে, ঠিক আছে? তো এটাকে নিজেকে ছোট করে দেখবা না, নিজের উপর সবসময় বিশ্বাস রাখবা। তুমি জানো যে তুমি আসলে পরিশ্রম করছো কি করো নাই, তুমি নিজেকে ফাঁকি দিছো কি দাও নাই। তুমি যদি পরিশ্রম করে থাকো, ইনশাল্লাহ এই ফলটা তুমি যে কোনো একটা জায়গাতে গিয়েই তুমি কিন্তু পারবা। যে কোনো অবস্থাতে তোমার যেখানেই তুমি যাও, আল্লাহ তোমাকে যেখানে রিজিক রাখছে, ওই অবস্থান থেকে নিজের বেস্ট একটা এফোর্ট দেওয়ার চেষ্টা করবা। দেখবা তুমি ওখান থেকে খুব ভালো করতে পারবা। তো আলটিমেটলি দিন শেষে তুমি যদি ভালো একটা পজিশনে যাইতে পারো, তোমার যদি জব ভ্যালু, তোমার জব মার্কেটে যদি একটা ভালো পজিশনে যাইতে পারো, বা তুমি যদি ভালো একটা আর্নিং সোর্সের দিকে যাইতে পারো, দেখবা যে সবাই সবকিছু ভুলে গেছে, তোমার কিন্তু বুকে টেনে নেবে, ঠিক আছে? তো এই বিষয়টা খেয়াল রাখবা। চান্স পাওয়াটাই আলটিমেটলি লাইফের মূল লক্ষ্য না, বাদ বাকি এর বাইরে থেকেও তুমি অনেক কিছু করতে পারো। ওকে, তো ভালো থাকো সবাই। আর যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এক্সাম ব্যাচে ভর্তি হবা, তারা একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপে নক দাও, তাহলে তোমাদের ডিটেলসটা আমি শেয়ার করে দেবো। ওকে, আল্লাহ হাফেজ।